এখন আমরা স্টার্ট করব বিসিএস ইংলিশের লিটারেচারের উপরে 50টা এমসিকিউ। তো স্টার্টেড। A figure of speech in which a thing or concept is referred to by the name of something closely associated with it. এটি কোন rhetorical device? A figure of speech in which a thing or concept is referred to by the name of something closely associated with it. এটার মিনিং ফার্স্টে আমাদের থেকে বুঝতে হবে। তো এটি কোন রেটোরিক্যাল ডিভাইস? এটা হচ্ছে ম্যাটোনমি। আচ্ছা, ম্যাটোনমি সম্বন্ধে আমরা যদি বাংলায় বিস্তারিত একটু দেখি। আচ্ছা, ম্যাটোনমি কি? ম্যাটোনমি সহজ বাংলায় যদি আমরা বলি, ম্যাটোনমি হলো একটি অলঙ্কার যেখানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা তার ধারণাকে তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত অন্য কোনো শব্দ দিয়ে প্রকাশ করা হয়। ভাষাকে সংক্ষিপ্ত ও প্রভাবশালী করতে এই ম্যাটোনমি ব্যবহার করা হয়। ভাবকে শক্তিশালী ও শৈল্পিকভাবে প্রকাশ করতে, সাহিত্য ও বক্তৃতায় গভীরতা আনতে এই ম্যাটোনমি ব্যবহার করা হয়। আমরা নেক্সটটায় চলে যাই। দ্য রিপিটিশন অফ ভাওয়েল সাউন্ডস ইন নিয়ারবাই ওয়ার্ডস। এই সংজ্ঞায় কোন পয়েটিক ডিভাইসের জন্য প্রযোজ্য? আমরা সবাই জানি যেখানে রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ড হবে সেটা হচ্ছে অ্যাসোসেন্স। অ্যাসোসেন্সটা হচ্ছে রিপিটেশন অফ ভাওয়েল সাউন্ডস। আচ্ছা, এরপর নেক্সটে দেখি। মাই লাভ ইজ লাইক এ রেড অ্যান্ড রেড রোজ। হিয়ার এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে লিটারেচারের? এখানে হচ্ছে মাই লাভ ইজ লাইক এ রেড, প্রথমে এটা বলা হয়েছে, তারপর রেড রোজ, একইভাবে রেড রোজটা আবার দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে সিমলি। যেখানে অ্যাজ অথবা লাইক থাকবে সেটাকে সাধারণত ইংলিশ লিটারেচারের ভাষায় সেটাকে সিমলি বলে। দ্য সান স্মাইলড ডাউন অন আস। এই লাইনে কোন লিটারেচার ডিভাইসটা ব্যবহার করা হয়েছে? এখানে হচ্ছে পার্সনিফিকেশন। দ্য সান স্মাইলড ডাউন অন আস। সূর্যটা হাসছিল যখন কি আমাদের সামনে ডুবে যাচ্ছিল। তো এটা হচ্ছে, সূর্য কি কোনো সময় হাসে? না, সেই স্মাইলটা হচ্ছে এখানে পার্সনিফিকেশন। দ্য ওয়েভস ক্র্যাশড অ্যাংরিলি অ্যাগেনস্ট দ্য শোর। এখানে কোন ডিভাইস আছে লিটারেচারের? এটাও হচ্ছে পার্সনিফিকেশন। কেন? দ্য ওয়েভ ক্র্যাশড, ওয়েভটা ক্র্যাশড করেছে অ্যাংরিলি। ওয়েভ কি কোনো সময় তার ভাব প্রকাশ করে? কখনো না, তার জন্য এটা হচ্ছে পার্সনিফিকেশন। এরপর দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট। এটা কার্ল স্যান্ডবার্গ এর এই লাইনে কোন ডিভাইসটি প্রধান? এটা হচ্ছে ম্যাটাফোর। এগুলো মূলত ম্যাটাফোর, পার্সনিফিকেশন, অ্যাসোসিয়েন্স, এগুলো মূলত ইংলিশ লিটারেচারের কিছু ডিভাইস যেগুলো আমরা সাহিত্যে ইউজ করে থাকি। এগুলো কেন ইউজ করা হয় এ সম্পর্কে বিস্তারিত পড়লে আপনি এখানের সবগুলো এমসিকিউ ভালোভাবে বুঝতে পারবেন। দ্য ফগ কামস অন লিটল ক্যাট ফিট। ব্যাঙটা এসেছিল একটা ছোট্ট বিড়ালের পায়ের নিকট। কার্ল স্ট্যান্ডবার্গ এই লাইনে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়েছে? এটা মূলত একটা ম্যাটাফরের উদাহরণ। ও ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড দ্য ব্রেথ অফ অ্যাটমস বিং। শেলি এই লাইনে কোন ডিভাইসটি আছে? এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ও ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড, প্রথমে কমা, তারপর দো ব্রেথ অফ অ্যাটমস বিং। আমি এটা দেখাচ্ছি অ্যাপোস্ট্রফিটা কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে লিটারালি ডিভাইস যে ব্যবহৃত হয়েছে এটা অ্যাপোস্ট্রফি প্রধান ডিভাইস। কেন? অ্যাপোস্ট্রফি হলো এমন একটি অলঙ্কার যেখানে কবি অনুপস্থিত জড় বস্তু বা প্রকৃতির কোনো শক্তিকে সরাসরি সম্বোধন করেন। ওয়েস্ট ওয়াইন্ড একটি জড় প্রাকৃতিক শক্তি, কবি সরাসরি সম্বোধন করেছেন ও ওয়াইল্ড ওয়েস্ট ওয়াইন্ড দো। এখানে ও ওয়েস্ট ওয়াইন্ড দো ব্রেথ অফ অ্যাটমস বিং। এই লাইনে ওয়েস্ট ওয়াইন্ডকে বলা হয়েছে দো ব্রেথ অফ অ্যাটমস বিং। এখানে বাতাসকে শরতের প্রাণ বা নিঃশ্বাস হিসেবে কল্পনা করা হয়েছে, যা একটি মানবিক গুণ। তাই পার্সনিফিকেশনে রয়েছে এটি সেকেন্ডারি ডিভাইসে।
এখানে প্রথমটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, ও ওয়ান্ট ওয়েস্ট ওয়ান্ট দো, এটা হচ্ছে জড় প্রকৃতির সাথে কল্পনা করেছে, আর সহায়ক যেহেতু দ্বিতীয় ডিভাইসে করেছে তার জন্য দ্বিতীয়টা হচ্ছে পার্সনিফিকেশন। এরপর একটাতে আমরা যাই, আই হ্যাভ এ সি অফ ট্রাভেল। এখানে কোন ফিগার অফ স্পিচ লিটারেচার ব্যবহার হয়েছে? এটা হচ্ছে হাইপারবোল, যেটার মানে হচ্ছে অতিরঞ্জিত করা। আই হ্যাভ এ সি, আমি একটা সমুদ্র দেখেছি, অফ ট্রাভেল, বিপদের মধ্যে, এটাকে বলা হয় হাইপারবোল। দ্য পেন ইজ মাইটার দেন দ্য শোট, কলমটা শক্তিশালী শোটের থেকে। এটি কোন র্যাথোটিক্যাল ডিভাইসের উদাহরণ? এটা হচ্ছে ম্যাটোনমি। পেন হচ্ছে রাইটিং, শোট হচ্ছে ভায়োলেন্স। দেখুন কলমের সাথে আমি শোটের তুলনা করেছি, যেটা হচ্ছে কি ভায়োলেন্স। তাহলে এইটা হচ্ছে ম্যাটোনমি এর উদাহরণ। 5 miles meandering with a mazy motion, কলারেজের এই লাইনে কোন সাউন্ড ডিভাইসটি আছে? 5 miles meandering with a mazy motion, আমি এটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনটা কি আমরা একটু দেখি। আচ্ছা, অ্যাস্ট্রিক কলারেজের এই কুবলা খান কবিতার লাইন 5 miles meandering with a mazy motion, এটা প্রথমে বলে রাখি কুবলা খান কবিতার লাইন। এখানে প্রথম সাউন্ড ডিভাইসটা হচ্ছে অ্যালিটারেশন। কেন? অ্যালিটারেশন হলো একই বা কাছাকাছি ধ্বনির ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তি। বিশেষ করে শব্দের শুরুতে এই লাইনে অ্যান ধ্বনিটি পুনরাবৃত্তি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একবার মাইলস, আবার হচ্ছে কি ম্যান্ডারিং, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যালিটারেশন। আশা করি সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছে। এখানে একইভাবে ম্যাজি এবং মোশন দুটোর মধ্যেও কিন্তু এম আছে। নেক্সট আমরা দেখি, দ্য মোন অফ ডাবস ইন ইমেমোরিয়াল লিমস অ্যান্ড মারমিউরিং অফ ইনুমেরিয়ালস বিনস, টেনিসনের এই লাইনে কোন ডিভাইসটি আছে? এটা হচ্ছে অনোম্যাটোপিয়া। অনোম্যাটোপিয়া, আমি এটারও ডেসক্রিপশন দিচ্ছি। আচ্ছা, আলফ্রেড লর্ড টেনিসন এ দ্য প্রিন্সেসের লাইন হচ্ছে এটা, দ্য মোন অফ ডভস ইন মেমোরিয়াল এলমস অ্যান্ড মিউরিং অফ ইন মেমোরেবল বিনস। তাহলে এখানে ব্যবহৃত প্রধান লিটারেচার সাউন্ড ডিভাইস নিচে সঠিকভাবে ব্যাখ্যা করলাম। অনোমটোপেস হচ্ছে কি? প্রথমে আগে দেখি, অনোম্যাটোপিয়া হলো এমন একটি অলঙ্কার যেখানে শব্দের ধ্বনি তার অর্থ বা প্রকৃত শব্দকে অনুকরণ করে। এখানে হচ্ছে আমাদের মৌন আর হচ্ছে মারমিউরিং। মৌন হচ্ছে কবুতরের তরুণ শব্দের অনুকরণ, আর মারমিউরিং হচ্ছে মৌমাছির গুঞ্জনের ধ্বনি। শব্দগুলো নিজেই প্রকৃতির আওয়াজ নকল করেছে, তাই এটি হচ্ছে অনোম্যাটোপিয়া। এখানে আমরা দুটা লাইনে দেখতে পাচ্ছি, দ্য মৌন অফ ডভস ইন মেমোরিয়াল এলমস, দ্য মারমিউরিং অফ ইনুমেরেবল বিনস। তাহলে এখানে কবুতরের আওয়াজের সাথে মৌমাছির গুঞ্জনের যে তুলনা, সেটা হচ্ছে কি আমাদের অনোম্যাটোপিয়া। তাহলে আমরা নেক্সটটায় যাই, ডেট বি নট প্রাউড, জন দান এ লাইনে কোন ডিভাইস আছে? মৃত্যু হচ্ছে কিনা গৌরবের না, মৃত্যুর সাথে আমি এখানে এই গৌরবের তুলনা করেছি। তাহলে এটা হচ্ছে একদিকে হচ্ছে অ্যাপোস্ট্রফি, আরেকদিকে হচ্ছে কি পার্সনিফিকেশন। অ্যাপোস্ট্রফি আর পার্সনিফিকেশন আমি পূর্বে দেখিয়েছি, অ্যাপোস্ট্রফি কাকে বলে, পার্সনিফিকেশন কাকে বলে, আবারও একটু দেখাচ্ছি। এই যে এখানে একই সাথে অ্যাপোস্ট্রফি এবং পার্সনিফিকেশন দুইটাই ছিল। অ্যাপোস্ট্রফি হলো অনুপস্থিত জড় বস্তু বা প্রকৃতির কোনো শক্তিকে সরাসরি সম্বোধন করা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আর পার্সনিফিকেশন হচ্ছে সহায়ক। এই লাইনে ওয়েস্ট ওয়ানকে বলা হয়েছে তো বেন্ট অফ অ্যাটম বিং, এখানে বাতাসকে শরতের প্রাণ বা নিঃশ্বাস হিসেবে কল্পনা করা হয়েছে, একটা মানবিক গুণ। তাই পার্সনিফিকেশনে রয়েছে এটি সেকেন্ড ডিভাইস, যেখানে মানবিক গুণ সেটা হচ্ছে পার্সনিফিকেশন, আর অ্যাপোস্ট্রফি হচ্ছে অনুপস্থিত জড়বস্তু বা প্রকৃতির কোনো শক্তিকে সরাসরি সম্বোধন করা। ডেথ বি নট প্রাউড, জন ডান এ লাইনে কোন ডিভাইসটি আছে? এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আর পার্সনিফিকেশন দুটা। প্রথমটা হচ্ছে ডেথ জড়বস্তু মৃত্যু, আর বি নট প্রাউড যেটা মানবিক গুণাবলীর সাথে তুলনা করা হয়েছে। তাহলে দুটো অ্যাপোস্ট্রফি আর পার্সনিফিকেশন ক্লিয়ার। নেক্সট, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, ওয়ার্ডসওয়ার্থের এ লাইনে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়েছে? এখানে অ্যাস আর লাইক থাকলে আমরা জানি হচ্ছে সিমলি হবে, তাই এটা চোখ বন্ধ করে আমরা সিমলিতে
দাগ দিব। এরপর নেক্সট, দ্য চাইল্ড ইজ এ ফাদার অফ দ্য ম্যান। ওয়ার্ডসওয়ার্থের এই লাইনে কোন ডিভাইসটি? এখানে হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স কাকে বলে আমরা একটু ভালো করে দেখি। আচ্ছা, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত লাইন, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। এখানে ব্যবহৃত লিটারালি ডিভাইসটি হলো কি? প্যারাডক্স। প্যারাডক্স হলো এমন একটি বক্তব্য যা প্রথমে অস্বাভাবিক বা স্ববিরোধী মনে হয়, কিন্তু গভীরভাবে ভাবলে একটি সত্য বা দার্শনিক অর্থ প্রকাশ করে। এই লাইনে সাধারণভাবে বাবা আগে, সন্তান পরে, কিন্তু এখানে বলা হচ্ছে শিশুই মানুষের পিতা। তাহলে দেখুন, পিতা কিন্তু আগে হবে, সন্তান পরে হবে, কিন্তু এখানে শিশুই মানুষের পিতা বলার কারণে এটা প্যারাডক্স। প্যারাডক্স হচ্ছে প্রথমে অস্বাভাবিক বা স্ববিরোধী মনে হয়, কিন্তু গভীরভাবে ভাবলে এটা একটি সত্য বা দার্শনিক অর্থ। তাই আমরা বাংলায় এই লেখাটার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি এটার যে পিতা, শিশুই মানুষের পিতা, আসলে কথাটা কিন্তু সত্য, কিন্তু যদিও পিতাটাকে আমরা এখানে কি করেছি? পরে ব্যবহার করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি পিতাটাকে আমরা যদিও এখানে পরে ব্যবহার করেছি, যদিও পিতা আগে হওয়ার কথা ছিল, শিশু পরে হওয়ার কথা। তাহলে বিষয়টা ক্লিয়ার। প্যারাডক্স হচ্ছে অস্বাভাবিক, সত্যবিরোধী মনে হলো এটি একটি দার্শনিক সত্য। আমরা এরপরে নেক্সটে যাই। পার্টিং ইজ সাচ সুইট সোর। শেক্সপিয়ার এ লাইনে কোন ডিভাইসটি আছে? এটা হচ্ছে অক্সিমরন। আচ্ছা, এটার দেখি ডেসক্রিপশনটা একটু। শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটের লাইন হচ্ছে এটা, পার্টারিং ইজ সাচ সুইট সোর। এটা হচ্ছে পার্টিং ইজ সাচ সুইট সোর, এটা হচ্ছে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের বিখ্যাত লাইন। এখানে ব্যবহৃত লিটারালি ডিভাইস হলো অক্সিমরন। কেন অক্সিমরন? অক্সিমরন হলো এমন অলঙ্কার যেখানে পরস্পর বিরোধী দুটি শব্দ পাশাপাশি বসে একসাথে একটি গভীর অর্থ প্রকাশ করে। পরস্পর বিরোধী দুটো শব্দ এবং কি করবে? পাশাপাশি বসবে এবং একটা কি করবে? গভীর অর্থ প্রকাশ করে। যেমন এখানে পার্টিং ইজ সাচ সুইট সরো, এখানে সুইট মিষ্টি, সরো টক, একসাথে বসে আমাদের এখানে কি করতেছে? শব্দের অর্থ প্রকাশ করতেছে, গভীর অর্থ। তাহলে এটা হচ্ছে কি? অক্সিমরন। এরপর যদি আমরা নেক্সটে যাই, ও সলিটিউ হোয়ার আর দ্য চার্মস দ্য সেজ হ্যাভ সিন ইন দ্য ফেস। কপারের লাইনে কোন ডিভাইসটি আছে? এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। আমরা প্রথমেই দেখেছিলাম অ্যাপোস্ট্রফিটা কি। উপরের দিকে যাই আমরা, এই যে অ্যাপোস্ট্রফি হচ্ছে যে এখানে ডেট বি নট প্রাউড, এটা হচ্ছে মানবিক গুণাবলী হচ্ছে পার্সনিফিকেশন। অ্যাপোস্ট্রফি হচ্ছে এমন জড় কোনো পদার্থ বা যা দিয়ে প্রকাশ করলে কোনো কিছু বোঝা যায় না, এমন কিছু হচ্ছে তুলনা করা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তাহলে এইখানে হচ্ছে ও সলিটিউ হোয়ার আর দ্য চার্মস। সলিটিউকে আমরা চার্মসের কথা জিজ্ঞেস করতেছি, দ্য সেজ হ্যাভ সিন ইন দ্য ফেস। আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য এটা দেখাই। হ্যাঁ, এটা উইলিয়াম কপারের কবিতা দ্য সলিটিউড অফ আলেকজান্ডার স্রিক। এ লাইনে অ্যাপোস্ট্রফি কেন অনুপস্থিত বিমূর্ত বা জড় সত্তাকে সরাসরি সম্বোধন করেন যেন তা জীবন্ত ও শ্রোতা। এ লাইনে সলিটিউ একটি বিমূর্ত ধারণা, নিঃসঙ্গতা। কবি সরাসরি সম্বোধন করেছেন ও সলিটিউ এবং প্রশ্ন করেছেন হোয়ার আর দ্য চার্মস, তাই এটি স্পষ্টভাবে অ্যাপোস্ট্রফি। বিষয়টা ক্লিয়ার। সময়ের স্বল্পতার কারণে আমি মনে হয় আর বেশি যেতে পারবো না, এটাই লাস্ট ওয়ান। দ্য কারফিউ টোলস দ্য নীল অফ পার্টিং ডে গ্রে। এই লাইনে কোন ডিভাইসটি আছে? এটা হচ্ছে অনোম্যাটোফিয়া, যেটা কিছুক্ষণ আগে আমি উপরে ডেসক্রিপশন দিলাম, তাও আমি একবার ক্লিয়ার কর। আচ্ছা, এটা যখন আমি ডেসক্রাইব দিতে গেলাম, এটা অনোম্যাটোফিয়া হবে না। থমাস গে এর এলিজে রাইটেন ইন এ কান্ট্রি চার্চিয়ার্ড কবিতার একটি লাইন এটি, দ্য কারফিউ টোলস দ্য নেল অফ পার্টিং ডে। এখানে ব্যবহৃত প্রধান লিটারেসি ডিভাইসটি হলো পার্সনিফিকেশন। কেন পার্সনিফিকেশন? পার্সনিফিকেশন হলো এমন অলঙ্কার যেখানে জড় বস্তু বা বিমূর্ত ধারণাকে মানবিক কাজ বা গুণ দেওয়া হয়। এখানে কারফিউ, দ্য কারফিউ হচ্ছে কি? জড়, ঘণ্টার ধ্বনি। টোলস দ্য নীল অফ পার্টিং ডে, এখানে নেল অফ পার্টিং ডে যে দিনটি বিদায় নিচ্ছে, এখানে কারফিউকে মানবিক কাজ টোল করা দেওয়া হচ্ছে, তাই এটি হচ্ছে একটি কি? পার্সনিফিকেশন। জড় বা জড়বস্তু বা বিমূর্ত ধারণাকে মানবিক কাজ বা গুণ দেওয়া। কারফিউটা জড়, যেটাকে আমি মানুষের মতো নীল অফ পার্টিং ডে, যে দিনটি বিদায় নিচ্ছে। আমরা কোনো মানুষকে বিদায় দিই, আমরা কি কোনো ঘণ্টাধ্বনিকে বিদায় দিতে পারি?
তাই এইখানে এইটাকে আমরা মানবিক কাজ হিসেবে ধরে নিচ্ছি, তার জন্য এটা কি পার্সোনিফিকেশন। এরই মধ্য দিয়ে আমাদের এমসিকিউ, যে 50টা এমসিকিউ নেওয়ার কথা ছিল, সেখানে আমি 17টার মতো এমসিকিউ দিয়ে শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে বাকি পোর্শনটা নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।